আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেমনটা প্রমিস করেছিলাম আপনাদের কাছে যে শুক্রবার রাত বাংলাদেশ সময় রাত 9:30টায় আপনাদের সামনে আসিফ ভাইকে নিয়ে আমরা হাজির হব, যিনি বাংলাদেশ থেকে ব্লু কার্ড নিয়ে অ্যাকচুয়ালি জার্মানিতে এসেছেন। আজকে আমরা আসিফ ভাইয়ের মুখে তার জার্মানিতে আসার যে জার্নিটা, ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে, সেই জার্নিটা শুনবো। আসিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই অ্যান্ড সবাইকে শুভরাত্রি, যেহেতু বাংলাদেশে এখন অলরেডি অনেক রাত। জি। এবং জবস টু জার্মানির সাথে যারা আছেন এবং যারা আমাদের লাইভ দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই পডকাস্টে। রাইট, থ্যাংক ইউ আসিফ ভাই। আম, যেভাবে আমরা শুরু করবো আসিফ ভাই, সেটা হচ্ছে যে আমরা আপনার পুরা জার্নিটা শুনবো। প্রথমে আপনার নিজের সম্পর্কে একটু জানতে চাই, যে আপনার সে লাইফ ছোটবেলা কোথায় কাটছে, কোথায় পড়াশোনা করছেন, বাংলাদেশের জবের এক্সপিরিয়েন্স সব মিলে একটু নিজের সম্পর্কে শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে শুরু করব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আসিফ। আমি আহ, পুরো নাম মীর এমডি আসিফ হোসাইন। আহ, আমার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের নোয়াখালীতে। আমিও নোয়াখালী বিভাগ চাই। হ্যাঁ। সো নোয়াখালী জেলা স্কুলে আমার আম, স্কুল স্কুল জীবন কাটে, এরপরে নোয়াখালী কলেজ। সো কলেজ পর্যন্ত আমি নোয়াখালীতেই কাটাই। কলেজের পরে বাংলাদেশে বুয়েটে ভর্তি হই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। তারপর সেখান থেকে 2014 সালে আমি পাশ করে বের হই, এবং এরপরে থেরাপ বিডি নামে বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানিতে আমি 5 বছরের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করি। তারপর সেখান থেকে 2018 সালের শেষের দিকে জব নিয়ে সরাসরি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে চলে আসি, জার্মানির হামবুর্গ শহরে, যেখানে আকাশ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। আহ, আর কিছুদিন পরে সেখান থেকে আমি মুভ করে মিউনিখে চলে আসি, যেখানে এখন আমি সেটেলড। মিউনিখে আমি জব করছি ভিসা ভিসা ইঙ্ক নামে একটা কোম্পানিতে, আমরা যেটা সবাই ভিসা কার্ড নামে যেটা সবাই চিনি। আর কি বাস্তব জীবনে ছোটবেলা থেকেই আমি খুব খেলাধুলা প্রিয়, ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। আকাশ ভাইয়ের সাথে একসাথে আমরা অনেক ক্রিকেটও খেলেছি হামবুর্গে। মিউনিখেও এখানে আমি ক্রিকেট খেলি, এখানে একটা ক্লাবের সাথে জড়িত, যেটা আমি হয়তো পরে আরো আমরা ডিটেলস বলতে পারবো। এই তো। সো আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশায়, ক্রিকেটের প্যাশনে। আর আর এই তো। আর আমার একটা ছোট্ট মেয়ে আছে, আহ, অচিরেই 1 বছর হবে। সো সবার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন বাবা। জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আপনাদের উদ্দেশ্যে বলি যে আসিফ ভাই হচ্ছে আমার বাংলাদেশি যাদেরকে আমি চিনি হামবুর্গে এবং যাদের সাথে আমি মানে মিশি, তাদের মধ্যে মানে কাইন্ড অফ প্রথম আমি বলবো না, বাট সেকেন্ড যে সে হচ্ছে আসিফ ভাই। প্রথম আমি হচ্ছে অমিত ভাইয়ের সাথে আমার ওঠা বসা শুরু হয়, তার ঠিক 1-2 সপ্তাহ পর থেকে আসিফ ভাইয়ের সাথে আমার ওঠা বসা শুরু হয়। তো সেই পুরানো পাপি আমাদের অনেক মজা মজা স্মৃতি আছে একসাথে হামবুর্গে। গুড। সো আসিফ ভাই, আপনি বাংলাদেশে বুয়েটে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স, তারপর বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানিতে জবও করতেন। মানে আপনার হঠাৎ করে জার্মানিতে কেন আসতে মন চাইলো, এটার রিজনটা কি ছিল আসলে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন ভাই। আসলে এটার গল্পটাও একটু লম্বা, সব দিকে না যাই কিন্তু আমার বাংলাদেশে চাকরি পাওয়ার গল্পটাও একটু বলি। তো আমি ছোটবেলা থেকেই অনেক দেশপ্রেমিক, এখনো আমি দেশপ্রেমিক, কিন্তু অন্যরকম দেশপ্রেমিক ছিলাম। যে আশা ছিল কখনোই বাংলাদেশ থেকে ছেড়ে অন্য কোথাও যাব না, বাংলাদেশেই থাকবো। তো বুয়েট থেকে আমি পাশ করার আগেই আসলে আমার থেরাপি জব হয়ে যায়। আমার যে ফাইনাল এক্সাম তার প্রায় 3 মাস আগে হচ্ছে আমি জবে জয়েন করি। তারপরে মোটামুটি ভালোই চলছিল থেরাপ, খুব ভালো একটা কোম্পানি। সেখানে আমার অনেক সেখানে আমার যা সিনিয়র যারা ছিলেন বা টিম লিড ছিলেন, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমার খুব দ্রুত প্রমোশন বা আহ, খুব দ্রুত ক্যারিয়ারের যে প্রোগ্রেশন, সেটাও খুব ভালোভাবেই চলছিল। কিন্তু তাহলে কেন জার্মানিতে আসার কথা চিন্তা করা, ঠিক না? আম, এটার পেছনে কিছুটা আশা, কিছুটা হতাশা, এই সব কিছু মিলিয়ে গল্প। আহ, কিছুটা আশার দিক থেকে হচ্ছে, যেটা যদি বলি, আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যখন আমি কাজ করতাম, তখন আমার সব সময় একটা জিনিস মনে হতো, যে ক্যারিয়ার প্রোগ্রেশন একটু লিমিটেড। যদিও এখন এখন স্কোপ হয়তো অনেক বেশি। আমি যখন কাজ করতাম তখন আমার মনে হতো যে ক্যারিয়ার প্রোগ্রেশন একটু লিমিটেড, এই সেন্সে আমি যখন খুঁজতাম, ওকে,
থেরাপি আমি যে লেভেলে কাজ করি, এইরকম কাজ আমাকে কয়টা সফটওয়্যার কোম্পানি আমাকে দিতে পারবে। আমি সবসময় এই জিনিসটা চিন্তা করি, ওকে ঠিক আছে, আমি যদি আমার ক্যারিয়ারের নেক্সট স্টেপে যেতে চাই, আমার হাতে কতগুলো অপশন আছে। তো একটা সময় গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, এই অপশনগুলো বাংলাদেশে একটু লিমিটেড হয়ে যায় ক্যারিয়ারের একটা পর্যায়ে যাওয়ার পরে। এটা হয়তো আমাদের ইকোনমিক স্ট্রাকচারের কারণে হতে পারে, আমাদের আইটি ইন্ডাস্ট্রি হয়তো এতটা অ্যাডভান্স না এই কারণে হতে পারে। আম, তো so একটা পর্যায়ে গিয়ে আমি নিজেকে একটু স্টাক ফিল করছিলাম। আমার মনে হচ্ছিল যে না, আমি যদি সামনে এগোতে চাই, আমার আরো বেশি অপশন থাকা দরকার, যাতে আমি মেন্টালি আমি পিসফুল ফিল করি। তো এটা একটা কারণ আমার বাংলাদেশ থেকে অন্য কোথাও যাওয়ার। তারপরে আর্থসামাজিক ব্যবস্থা, আমি একটু ঢাকার লাইফ নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। এই যে বললাম যে হতাশার গল্প। আমি আশা করি যে এখন বাংলাদেশের পরিস্থিতিতে আরো দিন দিন ভালো হয়, কিন্তু যখন ছিলাম তখন প্রতিদিন অফিসে যাওয়া নিয়ে একটু ঝামেলা ফেস করতাম, বা জ্যামে বসে থাকা সহজ সহজ ছিল না আর কি। যে ওই লাইফস্টাইলটা, ঢাকা ঢাকা ইজ নট ফর বিগিনার্স, আমি মানুষজনকে একটা কথা বলি মাঝে মাঝেই। সো এই এই হতাশা, এই আশাগুলো এবং কিছুটা ব্যক্তিগত কারণে আমি ডিসাইড করি যে বাংলাদেশ থেকে আমি বাইরের কোনো একটা কান্ট্রিতে মুভ করব। ইমিডিয়েটলি আমার কাছে বেশ কিছু অপশন ছিল সবার। আমার পরিচিত যারা ছিল সবাই মোটামুটি ইউএসএ যাওয়ার কথা চিন্তা করে। তারপরে আহ, আরেকটা অপশন ছিল, আমি যেহেতু জব নিয়ে যাওয়ার কথা চিন্তা চিন্তা করি, আমার কাছে অপশন ছিল হয়তো জাপানে যাওয়ার। আমার কিছু মেন্টর তারা জাপানে আছে, তারাও এরকম আমার মত আমি যেভাবে যেতে চেয়েছি ওইভাবে গিয়েছে। আর আমার আরো একজন মেন্টর, তার নাম আমি এখানে বলছি না, কিন্তু আহ, তাকে আমি আমার ক্যারিয়ারের দিক থেকে মেন্টর মনে করি, গুরু মনে করি। আমরা যেরকম মানুষজনকে গাইডলাইন দিয়ে নিয়ে আসছি, আমার মেন্টরও কাইন্ড অফ হচ্ছে আমাকে গাইডলাইন দিয়ে জার্মানি থেকে, বাংলাদেশ থেকে জার্মানিতে নিয়ে আসছে। সে সে আমার সেই গুরু। আহ, তিনি হচ্ছে জাপান থেকে জার্মানিতে মুভ করে। তখন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি জার্মান জব মার্কেট একটু রিসার্চ করে দেখি, জার্মান লাইফস্টাইল একটু রিসার্চ করে দেখি। তারপরে আমি কম্পেয়ার করি যে জার্মানিতে লাইফস্টাইল কেমন, জব মার্কেট কেমন, আহ, জাপানে জব মার্কেট কেমন, লাইফস্টাইল কেমন, ইউএসএ তে জব মার্কেট কেমন, লাইফস্টাইল কেমন। এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জার্মানি একটা গুড ব্যালেন্স, যেখানে আপনি খুব ভালো একটা লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি, আপনার কাছে প্রচুর অপরচুনিটিও থাকবে, যে ক্যারিয়ার গ্রোথের জন্য যে ধরনের অপরচুনিটি আমি খুঁজছিলাম সেই অপরচুনিটি গুলা পাবে। সো এই দুইটার ক্যালকুলেশন করে আমি পরে ডিসাইড করে যে না ঠিক আছে, আমি তাহলে জার্মানিতেই মুভ করব। নাইস। আসিফ ভাই, একটা জিনিস আপনাকে বলা হয় নাই, এই কিছুটা আপনার সাথে আমার স্টোরির কিছুটা মিল আছে। এই জন্য বলতেছি, লাইক আমি যখন জার্মানিতে আসবো চিন্তা করলাম বাইরে আসার কথা, তখন আমি সিটি সেলে জব করতেছিলাম। ওই সময় আমি প্রথম ভাবছি, ওকে আমি এশিয়াতে থাকতে চাই। কোথায়? তাহলে জাপান। হুম। আমি জাপান নিয়ে বেশ ঘাটাঘাটি করতেছিলাম। তো তখন আমার বড় ভাই পড়াশোনা করতো অস্ট্রেলিয়াতে। তো ওর সাথে যখন আমি শেয়ার করলাম বিষয়টা, যে বাইরে যাওয়ার বিষয়টা, আমি দুইটা কান্ট্রি নিয়ে ঘাটাঘাটি করতাম, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড, ওকে, হ্যাঁ। তখন আমাকে ভাইয়া বললো যে জাপান তো অবশ্যই না, ইউরোপে গেলে না ফিনল্যান্ড, বেটার জার্মানি। হুম। তো তখন আমি জার্মানি নিয়ে ঘাটাঘাটি শুরু করি 2013 সালের শুরুর দিকে। এবং না, 2012 সালের মাঝামাঝির দিকে আসলো। হুম। আলহামদুলিল্লাহ 2014 সালের শুরুর দিকে চলে আসি, এবং জার্মানি সত্যি আমাকে ব্যাপকভাবে অ্যাট্রাক্ট করছে। এবং যে অ্যাট্রাকশন নিয়ে আমি জার্মানিতে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স এবং সেটা মানে 100-100 সেটা মিট করছে। আহ, আমার হ্যাঁ, ঠিক যে লাইফটা বলেছেন। আমি চাইছি সেটা আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি এখানে। আচ্ছা, আসিফ ভাই, আহ, জাপান কেন যান না এটা নিয়ে কি আমি মানে আমার এক্সপিরিয়েন্স বলে, আমি যাদের সাথে কথা বলতাম সবাই বলতো জাপানে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করা খুবই নর্মাল। কারণ জাপানিরা অনেক কাজ পাগল। তারা এক্সপেক্ট করে যে বাকিরাও সবাই এরকম 10-12 ঘন্টা করে কাজ করবে। আমি যেহেতু বললাম যে আমার প্যাশন হচ্ছে খেলাধুলা, কাজ হচ্ছে আমি আমার সেই প্যাশনকে ফুয়েল করার জন্য করি। সো আমার কাছে মনে হয়েছিল যে জার্মানি আসাটা আমার জন্য বেশি মেক সেন্স করে, কারণ আমি 12 ঘন্টা কাজ করতে চাই না, আমি আমার ফ্যামিলিকে বেশি সময় দিতে চাই। আপনার জন্য এটা কোনটা ছিল? আমার ভাইয়া আমাকে একটাই কথা বলছিল, যে তুমি যদি জাপান যাও, তাহলে তুমি যে লাইফ চাচ্ছ সেই লাইফটা পাবা না, টাকা পাবা, আচ্ছা। লাইফ পাবা না। এটা বলছিল। সো যে জায়গা থেকে,
আচ্ছা গুড আচ্ছা। আসিফ ভাই, তারপর আপনি ডিসাইড করলেন যে আপনি ওকে বাইরে যাবেন, জার্মানিতে যাবেন, এটা আপনি ডিসাইড করলেন। এখন আপনি তো আসছেন বেসিক্যালি বাংলাদেশ থেকে জব নিয়ে আপনি জার্মানিতে আসছেন, তো যেটাকে আমরা ব্লু কার্ড সিস্টেম বলি। আপনার সেই টোটাল জার্নিটা, এই যে চিন্তা করা যে জার্মানিতেই যাব ডিসাইড করা, সেই জায়গা থেকে সেই ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসা পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। হুম। হ্যাঁ, এটাও কিন্তু মজার গল্প এই সেন্সে। আপনি যেরকম পড়তে আসছেন, আমি জব নিয়ে আসছি। আমার শুরুতে টার্গেট ছিল পড়তে আসা, কারণ আমি জানতাম না বা আমি বুঝি না যে আমি জব নিয়ে আসতে পারবো, আমি এতটুকু যোগ্য, আমি এটাই আমি জানতাম না, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনই মনে করে। সো আমি আমি শুরুতে আমার ফার্স্ট স্টেপ কি ছিল শুনলে আপনার অবাক হবেন। আমার মনে হয় আপনি জানেন না। আমার ফার্স্ট স্টেপ ছিল আমি আইএলটিএস এর জন্য ভর্তি হয়েছিলাম। আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম আইএলটিএস করার জন্য। কোনো কারণ নাই, অফিসের পরে সময় থাকে, তেমন কোনো কাজ নাই। আমি জার্মানিতে যাব, সবাই কিভাবে যায়, পড়াশোনা করতে যায়, আমিও পড়াশোনা করতে যাব, তাহলে সবাই কি করে, আইএলটিএস দেয়। আমিও আইএলটিএস এ ভর্তি হয়েছি। তো আইএলটিএস এ ভর্তি হয়ে ক্লাস করছিলাম। বাইরে আমি কখনো আইএলটিএস এক্সাম দিই নাই। আমি 3-4টা ক্লাস করেছি। ইন দ্য মিন টাইম আমি আরো রিসার্চ করতে থাকি। আমার জার্মানিতে যে বড় ভাইরা আছে তাদের সাথে কথা বলতে থাকি কি করব। তো অবভিয়াসলি এক বড় ভাই বললো যে তুমি তো, তোমার বাংলাদেশে যেহেতু জবের এক্সপিরিয়েন্স আছে 3-4 বছর, তুমি সরাসরি জবের জন্য ট্রাই করতে পারো। আমার কাছে জিনিসটা খুব মানে রিভিলিং ছিল আর কি, যে আমার কাছে ওকে, আর আসলে তো আমি এটা তো চিন্তা করি না আগে যে জব নিয়েও তো আমি আসতে পারি, আমার যেহেতু স্কিল আছে। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার বাংলাদেশে আমি 4-5 বছর ধরে জব করছি, তাহলে আমি কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখি কি হয়। তারপর আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করি এবং প্রচুর রিজেকশন ফেস করি। অমিত ভাই, আমাদের আরেক ভাই যে বলবো, যে একটা কথা বলে যে জার্মানরা কোনো মেইলের মধ্যে যদি লাইডার কথাটা বলে, তার মানে হচ্ছে ওই মেইলে আর যা কিছুই লেখা থাকুক না কেন, লাইডার মানে আনফরচুনেটলি তোমাকে নেওয়া গেল না। তো এরকম অনেক বারবার রিজেকশন ফেস করছিলাম। কিন্তু একটা ইন্টারভিউ আমি পেয়ে যাই, ইন্টারনাল রেফারেলের মাধ্যমে একটা কোম্পানিতে একটা ইন্টারভিউ পেয়ে যাই, এবং খুব বাজেভাবে সেই ইন্টারভিউটা আমি ফেল করি। এটাও কিন্তু খুব মজার গল্প, কারণ আমি যেটা বুঝতে পেরেছিলাম যে আমি আসলে যার ওই ইন্টারভিউটা আমার কাইন্ড অফ হচ্ছে ক্যারিয়ারের প্রোগ্রেশন চেঞ্জ করে দিচ্ছে। এই যে এইভাবে চেঞ্জ করে দিচ্ছে যে আমি ইন্টারভিউটা দিলাম এবং দেওয়ার সময় আমি বুঝতে পারলাম, বাংলাদেশে তো আমি জানতাম যে হ্যাঁ, ক্যারিয়ার প্রোগ্রেশন কম, জার্মানিতে ক্যারিয়ার প্রোগ্রেশন বেশি, কিন্তু কাজের কোয়ালিটিতেও বাংলাদেশ এবং জার্মানি হচ্ছে আকাশ পাতাল। কাজের কোয়ালিটিতেও, তার মানে আমি বাংলাদেশে 5 বছর যা শিখেছি, 4 বছর ইউনিভার্সিটিতে যা শিখেছি, সেটা আসলে এনাফ না আমাকে জার্মানিতে একটা জব পাওয়ার জন্য। দেন আমি আরো রিসার্চ করা শুরু করি যে ওকে ঠিক আছে, তাহলে জার্মান কোম্পানিগুলোতে তারা কিভাবে কাজ করে, জার্মান কালচার কেমন, ওরা কোন টেকনোলজি ব্যবহার করে। সবার সাথে, আমার মেন্টরদের সাথে আমি কথা বলা শুরু করি। আই ওয়াজ ফরচুনেট যে আমি এরকম মেন্টর পেয়েছিলাম। দ্যাটস, এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল। আমি যখন মেন্টরদের সাথে কথা বলা শুরু করি, হ্যাঁ, আমি তখন একটা রোড ম্যাপ সেট করি আমার নিজের জন্য। ওকে, আমি এই 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 জিনিসগুলো আমি শিখবো, এই টেকনিক্যাল স্কিল আমি গ্যাদার করব, যেটা আমাকে কাজে সাহায্য করবে। এই ইন্টারপার্সোনাল স্কিল আমি গ্যাদার করব, যেটা আমার জার্মান কালচারে জব নেওয়ার জন্য সাহায্য করবে। তারপর সেই অনুযায়ী আমি লিটারেলি অনলাইনে কোর্স কিনি। আমার মনে আছে, ইনফ্যাক্ট আমার হয়তো ফেসবুকে গেলে এখনো দেখা যাবে 2017 সালের নভেম্বরে আমি প্রবাবলি 10টা কোর্স কিনে আমি পড়া শুরু করি নিজে নিজে। ওকে, ঠিক আছে। এরপর অ্যাট দ্য সেম টাইম আমি আমার লিঙ্কডইন প্রোফাইল, গিটহাব প্রোফাইল, এগুলোকে আপডেট করা শুরু করি, যে হ্যাঁ, আমার সেই মেন্টরদেরকে অ্যাগেন ফলো করি, কপি করি, তাদের সাজেশন নিয়ে এগুলো আপডেট করা শুরু করি। তারপরে আহ, এরপরে গল্পটা এরকম চলতে থাকে। এরপরে আমি আরো ফার্দার আমি ইন্টারভিউ পাওয়া শুরু করি আসলে। আমার অ্যাটলিস্ট সেকেন্ড ইন্টারভিউ পর্যন্ত যাওয়া শুরু করি। দ্যাট ওয়াজ যেটা আমার কাছে মনে হয় পজিটিভ। তারপরে কিছু যে রিজেকশন ফেস করি নাই সেটা না, কিন্তু ফাইনালি হচ্ছে আমার যে অনলাইন প্রেজেন্স, এটা আমাকে সাহায্য করে হচ্ছে একটা রিক্রুটারের নক পেতে। সো রিক্রুটার আমাকে নক করে আমার অনলাইন প্রেজেন্স দেখে, সে আমাকে নক করে যে তুমি কি মাইট্যাক্সি নামে জার্মানিতে একটা কোম্পানি ছিল তখন, এখন এটা নাম ফ্রি নাও, সেখানে তুমি ইন্টারভিউ দিতে চাও কিনা। তারপর আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই চাই। তারপর সেখানে আমি ইন্টারভিউগুলো ফেস করি। সেখানে 5 স্টেপস ইন্টারভিউ ছিল।
ইন্টারভিউ স্টেপ নিয়ে আমরা হয়তো পরে কথা বলতে পারি, বাট ইদার ওয়ে সে 5 স্টেপস এর ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউগুলো একটার পর একটা ফেস করি, প্রত্যেকটা ইন্টারভিউতে নতুন জিনিস শিখি, কিছু ভুল করি সেগুলো চেষ্টা করি পরের ইন্টারভিউতে কভার আপ করার জন্য। অ্যাগেইন আই গো টু মাই মেন্টরস আফটার এভরি ইচ ইন্টারভিউ, তাদেরকে বলি হ্যাঁ আমি এই ইন্টারভিউটা এমন করছি, আমার কাছে মনে হয়েছে এরকম, আমার কি ভুল হয়েছে বা কি কারেক্ট হয়েছে। দেন তারা আমাকে আরো কিছু সাজেশন দেয়, ওকে ঠিক আছে নেক্সট ইন্টারভিউতে তুমি এইভাবে ফোকাস করতে পারো, এই ইমপ্রুভমেন্টস গুলা নিজের মধ্যে, সেই ইমপ্রুভমেন্টস গুলা নিয়ে কাজ করি। দেন ফাইনালি 2018 সালের অগাস্টে, তো আমি 17-এর নভেম্বর থেকে কাজ করা শুরু করি, আমার প্রোফাইল আপডেট করা শুরু করি। 2018 সালের অগাস্টে আমার জন্মদিনের কয়েকদিন পরেই আমি একটা ইমেল পাই, হ্যাঁ, যে আমরা তোমাকে তোমার ইন্টারভিউ নিয়ে হ্যাপি, আমরা তোমাকে জব দিতে আগ্রহী, আমরা তোমাকে হামবুর্গে রিলোকেট করে নিয়ে আসবো। দেন আমি এভাবে হামবুর্গে রিলোকেট করি। আলহামদুলিল্লাহ। খুব ইন্টারেস্টিং স্টোরি ভাই। এবং আমি খুব মন দিয়ে শুনতেছিলাম যে আপনি আপনার প্রোফাইল আপগ্রেড করার কথা বলছেন, অনেকবার মেনশন করছেন এখানে। আরো একটা কথা অনেকবার মেনশন করছেন, যেটা হচ্ছে মেন্টর। তো হুম মেন্টর টপিকে আমি পরে আসবো আপনার কাছে। আসিফ ভাই, আপনি 2018-র শেষ দিকে জার্মানিতে আসছেন হুম। তা আমি দুই হাজার এবং উনিশের শুরুতে আসি, কারণ শুরু। হচ্ছে জব পেয়েছি অগাস্টে, সেখান থেকে জানুয়ারি পর্যন্ত চলে যায় ভিসা প্রসেসিং, যে ব্লু কার্ড প্রসেসিং, এই কাজগুলোতে দুই দুই মাসের মতো সময় লাগে। আবার আমার আগের অফিসে নোটিস পিরিয়ড ছিল, আমার নিজের পার্সোনাল কিছু কাজ ছিল যেগুলো আমি শেষ করতে চেয়েছি। তো জানুয়ারি 2018 শেষের দিকে, হ্যাঁ 2019-এর জানুয়ারি মাসের 5 তারিখে আমি জার্মানিতে মুভ করি। তার মানে আপনি আসার ঠিক 2-3 মাসের মাথায় মনে হয় আমাদের মিট হয়েছে আর কি, আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাই। রাইট, আমার মনে হচ্ছে রোজা ছিল মনে হয়। হ্যাঁ। হ্যাঁ। আসিফ ভাই, আপনি জার্মানিতে আসছেন, তাহলে তো মোটামুটি আপনার 6.5 বছর বা 7 বছর এরকম সময় হয়ে হুম গেছে। লম্বা একটা সময়। আম, আপনি বাংলাদেশে জব করছেন এবং জার্মানিতেও একটা লম্বা সময় জব করতেছেন। এই যে দুইটা দেশের যে ওয়ার্ক, মানে কালচারটা, ওয়ার্ক এনভায়রনমেন্টটা, আসলে ডিফারেন্স কতটুকু, আম, সেটা জানতে চাই। এক কথায় যদি বলতে হয় তাহলে ওয়ার্ক এনভায়রনমেন্টের ডিফারেন্স আসলে আকাশ আর পাতাল, সত্যি কথা বলতে। আহ, যদি ডিপলি বলি তাহলে আহ, জার্মানিতে সবকিছু খুব স্ট্রাকচার্ড। বাংলাদেশে আমি যখন জব করতাম সেখানে প্রসেসটার দিকে গুরুত্ব কম দেওয়া হতো। আমি বলবো না যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা খুবই ভালো বা বাংলাদেশে আমরা যারা কাজ করি তাদের স্কিল অনেক ভালো, আমার কাছে কোনো কোনো ক্রমে মনে হয় না যে আমার জার্মান কলিগরা বাংলাদেশের কলিগদের চেয়ে বেশি ক্যাপাবল বা বেশি ব্রিলিয়ান্ট, আমি এটা বলবো না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমি যাদের সাথে কাজ করেছি তারা মোর স্মার্ট, দে আর মোর স্মার্ট পিপল, তারা তাদের অ্যাবিলিটি অনেক বেশি। কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড প্রসেস, এইটা হচ্ছে আকাশ আর পাতাল ডিফারেন্স আমার কাছে মনে হয়। এবং যেটাই আই গেস হয়তো একটা ভালো, আমরা যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কনভার্ট করে হয়তো যে তাদের প্রসেসের জিনিসটা। যেমন জার্মানিতে আমরা যখন কোনো কাজ করা শুরু করি, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো একদম টপ টু বটম সবার কাছে জিনিসটা ট্রান্সপারেন্ট থাকে যে আমাদের এই কোম্পানি এই ডিরেকশনে যেতে চায়, আমাদের হয়তো 5টা জিনিস অ্যাচিভ করতে হবে। এই 5টা জিনিস খুব সুন্দরভাবে ফ্লো করে টপ টু বটম, সবাই জানে তার রেসপন্সিবিলিটি কোথায়, সবাই তার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, এবং সবাই একই প্রসেসের ভেতর দিয়ে যায়, যে উইকলি ফিডব্যাক, মান্থলি ফিডব্যাক, কোয়ার্টারলি ফিডব্যাক সেটার ভেতর দিয়ে যায়, ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট সেটার ভেতর দিয়ে যায় এটা। এবং এই ফুল প্রসেসের সাথে এই ফুল ল্যাডারে সবাই কানেক্টেড থাকে, সবাই কাজ করতে পারে। আহ, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমি একটু কম এক্সপিরিয়েন্স করেছি। বাংলাদেশে হয়তো যে যে কাজটা করছে শুধু সেটা নিয়েই সে এক্সপার্ট থাকে, কিন্তু ফুল বিজনেসটা কিভাবে রান করছে এটা ম্যাক্সিমাম সময় সবাই জানতে পারে না। এটা আমার কাছে প্রথম যে ডিফারেন্স মনে হয়েছে। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে বাংলাদেশে আমরা কাজ করাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। আমরা উইকডেজে 9টা থেকে 7টা 8টা পর্যন্ত কাজ করি, আমিও কাজ করতাম, কখনো 10টা পর্যন্ত কাজ করতাম। এবং উইকেন্ডে পড়াশোনা করি যাতে আবার সেই উইকডেজে গিয়ে আরো ভালো মতো কাজ করতে পারি, ঠিক না?
আমি তো জার্মানিতে আসার পরে আমি ভাবলাম যে ওকে, আমি এভাবেই ট্রেন্ড আপ, সো আমি এভাবেই এসেছি। কিন্তু এখানে এসে দেখলাম যে বিকাল 5টা বাজে বা বিকাল 6টা বাজে সবার পিসি বন্ধ, সবার কম্পিউটার বন্ধ, সবার কাজ শেষ, সবাই সুন্দর বাসায় চলে যাচ্ছে। এবং আমি যদি বাংলাদেশে মনে হতো যে যে যত বেশি সময় অফিসে থাকে সে বোধহয় তত বেশি ভালো করে, এখানে দেখলাম যে না, আমার যে বস সেও বিকাল 6টা বাজে অফিস বন্ধ করে চলে যাচ্ছে। আমার চেয়ে যে জুনিয়র সেও সেই টাইম মতো ল্যাপটপ বন্ধ করে বাসায় চলে যাচ্ছে। এবং আমাদের কোম্পানির যে সিটিও সেও চেষ্টা করে ঠিক ওই সময়ের ভিতরে কাজগুলো কমপ্লিট করার জন্য। যেটা আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ক এনভায়রনমেন্টের একটা ম্যাসিভ ডিফারেন্স। এবং এটার জন্য 1 ঘন্টা কেউ বেশি কাজ করলে বাংলাদেশে যেমন একটু বাহবা পাওয়া যায়, এই তুমি তো 1 ঘন্টা বেশি কাজ করছো, গুড জব, এখানে বরঞ্চ ব্যাপারটাকে বোধহয় নেগেটিভ চোখে দেখে। না, তার মানে যে তুমি 1 ঘন্টা তোমাকে বেশি কাজ করতে হয়েছে, তোমার তো কাজটা শেষ করার কথা ছিল 6টার ভিতরে। তো এই জিনিসটা আমার কাছে খুব মনে হয়েছিল যে ডিফারেন্স আর কি। So, এই ওয়ার্ক কালচারের এই জিনিসটা ডিফারেন্স। এবং থার্ড আরেকটা জিনিস নিয়ে যদি বলি, বাংলাদেশে অনেক সময় প্রমোশন ডিপেন্ডস করে হচ্ছে, আমি জানি না, পার্সোনাল রিলেশনশিপের উপরে। আহ, এটার আরো অনেক নেগেটিভ ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু এখানে এই জিনিসগুলোও, প্রমোশনের বিষয়টা বা ক্যারিয়ার প্রোগ্রেশন, এটাও খুব স্ট্রাকচার্ড ওয়েতে ছিল। অ্যাটলিস্ট আমি যে কোম্পানিগুলোতে জব করেছি, আমার মনে হয় ম্যাক্সিমাম কোম্পানি এরকম। সো এখানে আসার পরে আমি যে যে ডেজিগনেশন নিয়ে আসি, তারপরে হচ্ছে তারা প্রত্যেক কোয়ার্টার মানে হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাকে রিভিউ করতো যে ঠিক আছে, আমি কতটুকু ডেলিভার করতে পারছি, কতটুকু আমার এক্সপেকটেশন। এবং প্রতি কোয়ার্টারে, 2 কোয়ার্টার পরেই দেখা গেল যে আমি আমার যে এক্সপেকটেশন ছিল তাদের ফ্রেমওয়ার্কে তার চেয়ে বেশি ডেলিভার করতে পেরেছি। সাথে সাথে তারা বললো যে ওকে, আমার মনে হয় আমরা তোমার ক্যালিবার জাজ করতে আমরা ভুল করেছি, তার মানে আমরা তোমাকে একটা প্রমোশন দিব। এবং এই জিনিসটা আমার সাথে পরপর তিনটা হাফ ইয়ারে হয়েছে। এবং আমি একবারও বলি নাই যে হ্যাঁ তোমরা আমাকে প্রমোশন দিতে হবে, এখানে স্ট্রাকচারটাই এমন। সো যে ভালো কাজ পারে, যে এফোর্ট দেয়, তার প্রমোশন বা তার ক্যারিয়ার প্রোগ্রেশন অটোমেটিক্যালি সামনের দিকে আগাতে থাকে, কারণ সেই স্ট্রাকচারটা এখানে আছে, যেটা বাংলাদেশে আমার কাছে মনে হয় মিসিং ছিল। তো এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি জার্মানির কাছ থেকে শিখতে পারে, অথবা বাংলাদেশের ইন্ডাস্ট্রির সাথে জার্মান ইন্ডাস্ট্রির যে ডিফারেন্ট। রাইট, থ্যাংক ইউ আসিফ ভাই। এবং খুব, আপনি আসার পরে খুব বেশি দিন লাগে নাই যে আপনি টিমকে লিড করতেছেন, একটা লিডিং পজিশনে আপনি হোল্ড করেন। তো আহ, সেটা অনেক দিন ধরে আপনি করতেছেন। ইটস অ্যামেজিং। মানে বাংলাদেশ থেকে সে হুট করে এসে একটা সাকসেসফুল ক্যারিয়ার করা, সেটা অ্যামেজিং। আসিফ ভাইয়ের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ওয়ার্কিং আওয়ার্স এর কথা যেটা বলছে আসিফ ভাই। আমার আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করেছি, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আমার হচ্ছে যে আমাকে উইকলি 35 আওয়ার্স কাজ করতে হয়। তো আমি যদি সেটা আমি ডেইলি হিসাব করি তাহলে এক্স্যাক্টলি 7 ঘন্টা 6 মিনিট আমাকে কাজ করতে হয় ডেইলি। তো এখানে নিয়ম হচ্ছে যে আমি 25 ঘন্টা, আমি যদি 1 মিনিটও বেশি কাজ করি সেটা আমার অন্য একটা অ্যাকাউন্টে যে সেটা আবার কাউন্ট হবে। এবং 1 মাসে আমি মানে অতিরিক্ত 25 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে পারবো না, অতিরিক্ত। অতিরিক্ত। আহ, এবং হ্যাঁ, এবং এই যে 25 ঘন্টা কাজ করলাম এটার বিনিময়ে আমি ডে মানে ডে অফ পাবো। আহ, so ওই জায়গায় আমাকে বলাই আছে যে তুমি 25 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে পারবে না এক্সট্রা। আবার এই যে 25 ঘন্টা কাজ করলাম সেটা আবার আমাকে ডে অফ অবশ্যই নিতে হবে 1 মাসের মধ্যে, ওই মাসের মধ্যে। ওই মাসে। খুবই স্ট্রাকচার্ড। এই জায়গায় হচ্ছে যে আমরা যে বলি যে হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, হুম। ওয়ার্ক অ্যান্ড লাইফের যে ব্যালেন্সটা, সেটা মানে হাইলি কি বলে যে এখানে মেনটেন করে তারা হুম। সেই জিনিসটা। আরো একটা জিনিস আসিফ ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই যে বাংলাদেশেও যেহেতু আমি জব করছি সেটা ছিল অনেকদিন, এখানে হায়ারার্কির যে একটা ব্যাপার আছে অফিস গুলাতে, জার্মানিতে এটা বলা হয় মোস্ট অফ দ্য কোম্পানিতে ফ্ল্যাট হায়ারার্কি। বাংলাদেশে যেটা হইতো যে আমি একজন এক্সিকিউটিভ হিসাবে কাজ করছি, আমি যদি কোনো ম্যানেজারের সাথে কথা বলতে চাইতাম আমাকে সিনিয়র এক্সিকিউটিভের কাছে যাইতে হইতো, ডেপুটি ম্যানেজারের কাছে যাইতে হইতো, তারপর আমি সেই ম্যানেজারকে রিচ করতে পারতাম। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি যে কাউকে মানে কোনো ভায়া ছাড়াই আপনি রিচ করতে পারবেন, আপনি যা যাকে প্রয়োজন। এবং আপনার কোম্পানির যে হেড সেও আপনার সাথে একই রুমে একই টেবিলে বসে কাজ করে। So, ট্রু। এটা খুবই ইন্টারেস্টিং। এই মনে হয় যে না আমরাও মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ। এটা খুবই আসলে ভালো এখানে লাগছে। আসলে একজন যে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে জুনিয়র ওয়ার্কার,
যে আজকে কোম্পানিতে জয়েন করছে এবং যে কোম্পানির সিটিও, দুইজনের মতামতকেই সমানভাবে সমানভাবে কাউন্ট করা হয়। সে যদি ভালো মতামত দেয়, এমন হতে পারে যে যে সিটিওর যে ডিসিশন, সেই ডিসিশন থেকেও সে নড়ে আসবে। তো এই জিনিসটা একটা কালচারাল ডিফারেন্স আমার কাছে মনে হয়, বা একটা স্ট্রাকচারাল ডিফারেন্স যেটা জার্মানি এবং বাংলাদেশের মধ্যে আছে। এখানে আমি আরো একটু অ্যাড করতে চাই, কারণ এই ঘটনাটা রিসেন্টলি ঘটছে। আমি এটাও ইন্টারেস্টিং শেয়ার করতে চাই। লাস্ট মানডেতে আমাদের প্রতি 3 সপ্তাহে পর পর মানডেতে একটা করে মিটিং থাকে, 3-4টা টিম মিলে। হুম। তো সেখানে আপনার আমাদের বসটা থাকে, 3জন বস থাকে, এবং আমাদের মোটামুটি ধরুন যে 32-33 জনের মতো কলিগ থাকে, সফটওয়্যার ডেভেলপার থাকে সেই মিটিং এ। তো লাস্ট মানডেতে আমাদের সেই মিটিং গেছে এবং ব্রেকফাস্ট করছে আমরা একসাথে। হুম। আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, জার্মানিতে কিন্তু কোনো অফিসে কোনো পিয়ন নাই বাংলাদেশের মতো। তো এখন এই যে আমাদের যে ব্রেকফাস্ট হইলো সেই দিন, এই ব্রেকফাস্ট কে আয়োজন করছে, কে এই প্লেট গুলা টানাটানি করছে, আমরা ব্রেকফাস্ট করে চলে যাওয়ার পরে সারাদিন পরে এগুলা কে গোছাইছে, রুম গোছাইছে, পরিষ্কার করছে? আমাদের বসরা। ঠিক আছে, আমাদের যে 3জন বস থাকে তারা এগুলা করতে হয়েছে তাদের। সো কারণ যেহেতু তারা অর্গানাইজ করতেছে। রাইট, তারা অর্গানাইজ করতেছে। So, খুবই ইন্টারেস্টিং। এবং আমরা আমাদের ওই কালচার থেকে এসে যখন আমরা এই জিনিসগুলো দেখবো, তখন খুব অবাক করা বিষয় আমাদের জন্য। আমি অনেক কথা বলে ফেলতেছি, আমি না না আমার ভাই, টপিকে এটা আসি। এটা এটা কিন্তু খুবই, এবং এই জিনিস আমিও ফেস করেছি। মানে আমাদের টিমের নতুন একজন লোক জয়েন করার কথা ছিল। আমার বস বলে যে চলো তাহলে আমরা সবাই মিলে আমাদের এই এনভায়রনমেন্টটা, আমাদের অফিসের জায়গাটা পরিষ্কার করি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, আমার আমার যে ম্যানেজার এবং তার যে ম্যানেজার ডিরেক্টর, আমরা সবাই মিলে বসে বসে এটা পরিষ্কার করছিলাম। মানে এটা খুবই আমার কাছে খুবই অ্যামেজিং মনে হচ্ছিল যে আরে বাংলাদেশে তো আমরা এটাতে অভ্যস্ত না, ঠিক না? যে মনে হয় যে অফিসে যে পিয়ন বা তারা হয়তো এই জিনিসগুলা কাজগুলা করবে, ঠিক না? কিন্তু এখানে হচ্ছে আমরা যারা কাজ করছি তারাই এই সব কিছু করতাম, বা এখনো এই কাজগুলো করি। এবং এটা এটা সব জায়গায় এরকম যে হ্যাঁ, সব ম্যাক্সিমাম জায়গায় গেলে যেটা দেখি যে হ্যাঁ, এখানে আহ, ওই হায়ারার্কিটা কেউ মেনটেন করে না খুব সহজে। মানে আমরা আমি যে পজিশনে এবং আমার চেয়ে হয়তো 5 বছর আগানো যে পজিশন, বা 5টা স্টেপ পরে যে পজিশন, সবাই সেম ভাবেই সবাইকে ট্রিট করে, যেটা আমার কাছে মনে হয় একটা খুব অ্যামেজিং থিং জার্মানির। রাইট। লাস্ট আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে ঘটনা। গতকাল আমি অফিসে গেছি। তো আমরা কলিগরা ক্যান্টিনে লাঞ্চ করছি। আমাদের ক্যান্টিনটা হচ্ছে অফিসের নিচতলায়, আর আমরা বসি 3 তলায় বেসিক্যালি। তো আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে প্রায় আপনার 2600-2700 মতো সফটওয়্যার মানে ইঞ্জিনিয়াররা আছে, কাজ করে। তো তাদের যে হেড, উনি হচ্ছে সফটওয়্যার এই ডিপার্টমেন্টের যে হেড, তিনি হচ্ছেন একজন মহিলা। তো আমরা লাঞ্চ করে লিফটে উঠবো, লিফটে উঠছে অ্যাকচুয়ালি, তখন ওই মহিলা আসছে, মানে আমাদের যে টোটাল টিমের হেড। তো সে আসছে, একজন মানুষও নেমে যে তাকে জায়গা দিল না লিফটে ওঠার জন্য, তাকে আলটিমেটলি পরে বা আসতে হয়েছে, দাঁড়ায় থেকে পরে বা আসতে হয়েছে। তো হুম। এটাও একটা কালচারাল হিউজ একটা ডিফারেন্স। হুম। গুড। আসিফ ভাই, আম, আপনি এখানে জব যখন সার্চ করতেছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, তখন আপনি 2-3টা কথা মেনশন করছেন। অনলাইন প্রেজেন্সের কথা মেনশন করছেন, রিক্রুটারের কথা আপনি মেনশন করছেন। আসলে এই যে জার্মানি, কেউ যদি জার্মানিতে আসতে চায় বাংলাদেশ থেকে জব নিয়ে, তাহলে এই জিনিসটা তো আমাদের বাংলাদেশে অনেকের কাছে এটা নতুন টপিক। অনেকে হুম। জানে না যে বাংলাদেশ থেকে যদি কোয়ালিফিকেশন থাকে, জব নিয়ে, ডিরেক্ট জব নিয়ে বাংলাদেশে যাওয়া যায়। তো এই যে হায়ারিং প্রসেসটা আসলে একটু আমাদেরকে বলবেন, আচ্ছা। জার্মানি হায়ারিং প্রসেস। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য। সো অনলাইন প্রেজেন্স বলতে আমরা আমাদের পেজে হচ্ছে গতদিন একটা ভিডিও দিয়েছি, তো ভিডিওটা ওইটাও দেখতে পারে। আমি সেটা একটু জাস্ট যদি সামারাইজ করি, অনলাইন প্রেজেন্স মানে হচ্ছে কেউ যদি আজকে যদি আমি কারো নাম লিখে গুগলে সার্চ করি, তাহলে আমার কাছে কি কোন জিনিসগুলো আসছে, এটাকে আমি বলবো যে অনলাইন প্রেজেন্স। সো আমি যদি এখন আম, আপনার কাউকে নিয়ে যদি সার্চ করি এবং যদি দেখি যে আমি জানি না, র্যান্ডম কিছু জিনিস আসছে যেটা হয়তো প্রফেশনাল না, তাহলে সেটা এক ধরনের অনলাইন প্রেজেন্স। অথবা আমি যদি কাউকে নিয়ে সার্চ করি এবং দেখি যে না, সে খুব সুন্দর ব্লগিং করছে, তার লিঙ্কডইনে একটা খুব সুন্দর প্রোফাইল আছে, সেখানে রিলিভেন্ট জিনিসগুলো আছে, তাহলে অটোমেটিক্যালি তার সম্পর্কে আমার একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমি বল অনলাইন প্রেজেন্স বলতে আমি এটাই বোঝাচ্ছি। ইন ডিটেলস হয়তো আমাদের ওই ভিডিওতে ভিউয়াররা দেখতে পারবে। আম, আর ফুল প্রসেসটা যদি বলি,
জার্মানিতে বেশ কয়েকটা ধাপে ইন্টারভিউ হয়। সো একদম সবার আগের যে ধাপটা থাকে সেটা হচ্ছে নর্মালি এইচআর ইন্টারভিউ। কিন্তু সেটা সেটা পাওয়ার আগেও আপনাকে যেটা করতে হয়, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় জার্মানিতে। জার্মান কোম্পানিগুলোতে তাদের জব সাইট বা জার্মানিতে যেসব জব পোর্টাল আছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশনগুলো করারও বেশ কিছু ট্রিক্স আছে, যেটা আমরা আমাদের কোর্সে শেখাই সবাইকে। বাট ওভারঅল হচ্ছে একটা প্রফেশনাল সিভি থাকতে হয়, সেটা কম্পিউটারের মাধ্যমে রিডেবল হতে হয়, সেখানে রিলেভেন্ট স্কিলস গুলা থাকতে হয়, ওই সিভি গুলা ওই পার্টিকুলার জবের সাথে প্রপারলি ম্যাচ করতে হয়। সো এই কিছু ট্রিক্স ফলো করে সেই অ্যাপ্লিকেশনগুলো করতে হয়। সো অ্যাপ্লিকেশন পাওয়ার পরে এখানকার যে এইচআর ডিপার্টমেন্ট বা রিক্রুটিং ডিপার্টমেন্ট তারা যেটা করে, তারা এই সিভি গুলাকে বাছাই করে কয়েকজন হ্যান্ডফুল অফ ক্যান্ডিডেটকে তারা সবার আগে হচ্ছে একটা এইচআর ইন্টারভিউ জন্য কল করে, যেখানে কোনো টেকনিক্যাল জিনিস নিয়ে কথা হয় না, যেখানে শুধুমাত্র আহ, একজনের সাথে কথা বলে ফিল নেওয়ার চেষ্টা করে সে কি গুড ফিট কিনা কোম্পানিটার জন্য। আমার কাছে মনে হয় আরো দুইটা জিনিস তারা চেক করে, একটা হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিল কেমন, এই জিনিসটা চেক করে। দুই নাম্বার হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন, এই জিনিসটা চেক করে। কারণ আমি যেহেতু এখন রিক্রুট করি, আমি অলওয়েজ ওই ফার্স্ট ইন্টারভিউর পরে তাদের কাছ থেকে একটা সাম আপ পাই, তারা অলওয়েজ এই দুইটা জিনিস মেনটেন মেনশন করে যে হ্যাঁ, তার প্রেজেন্টেশন স্কিল ভালো খারাপ এরকম কিছু একটা, এবং তার ইংলিশ বা জার্মান জার্মান স্কিল ভালো খারাপ এই ধরনের একটা কথা মেনশন করে। সো এটা হচ্ছে ফার্স্ট ধাপ, এবং ফার্স্ট ধাপে মোস্টলি নন টেকনিক্যাল কথা হয়। সেটার জন্য বেশ কিছু প্রিপারেশনের বিষয় আছে যেটা আমি সবসময় নিই, আহ, যেটা আমাদের কোর্সেও আমরা শেখাই। তো সেই জিনিসগুলো আহ, বলার পরে যদি ভালোভাবে বলতে পারি, তার পরের স্টেপটাতে আমরা যেতে পারি। এর পরের স্টেপটা কোম্পানি টু কোম্পানি বেস করে দুই রকম হতে পারে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নর্মালি এর পরের স্টেপটা হয় একটা টেক হোম চ্যালেঞ্জ বা একটা অ্যাসাইনমেন্ট আমরা বলতে পারি। অন্য ইন্ডাস্ট্রিতে এটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু মোর অর লেস এর পরের ইন্টারভিউগুলো টেকনিক্যাল ইন্টারভিউ শুরু হয়। সো ডোমেইন স্পেসিফিক ইন্টারভিউ হয়। তো কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন করবে, কেউ যদি ফার্মাসিস্ট হয় তাকে সে ফার্মাসি রিলেটেড কোশ্চেনগুলো করবে। তো আমার জন্য ছিল, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমার জন্য ছিল একটা টেক হোম চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জটা জার্মান স্ট্যান্ডার্ডে সাবমিট করি। এর আগে বাংলাদেশি স্ট্যান্ডার্ডে কাজ করে সাবমিট করার পরে হচ্ছে হয়নি, পরে জার্মান স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে আমি সেটা সাবমিট করি। তো সেই সাবমিশনের পরে যেটা হয়, একটা রিভিউ হয় যে আমি যে অ্যাসাইনমেন্টে সাবমিট করেছি কাইন্ড অফ সেটার প্রেজেন্টেশন বা সেটার সেটার উপর বিভিন্ন কিউএনএ, না যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই এই কাজ, তোমার অ্যাসাইনমেন্টের এই অংশটা তুমি কেন এইভাবে করেছো, কেন অন্যভাবে করোনি, এই ধরনের জিনিসপত্র এক্সপ্লেন করতে পারতে হয়। এবং প্রপার অ্যান্সার না থাকলে সেখানেও জব সেখান থেকেও ফার্দার প্রসেসে না যাওয়া যেতে পারে। এর পরের স্টেপ হচ্ছে আরেকটা টেকনিক্যাল ইন্টারভিউ। এখানে আমি এখনকার যে কোম্পানিতে জব করছি সেখানে সেটা ছিল আর্কিটেকচারাল ইন্টারভিউ। সো মোর টেকনিক্যাল ডেপথে গিয়ে তারা চেক করেছে আমার টেকনিক্যাল নলেজ কেমন। আম, আগের কোম্পানিতে এতটা ডেপথে যায়নি, আম, কারণ এর আগের স্টেপগুলোতে তারা আরো বেশি অ্যানালাইসিস করে ফেলেছে। সো এরপরের কয়টা স্টেপ বললাম, এইচআর ইন্টারভিউ, অ্যাসাইনমেন্টের উপর রিভিউ, একটা টেকনিক্যাল ইন্টারভিউ, এবং ফাইনালি ফিফথ আরেকটা ইন্টারভিউ হয় যেটাকে ওরা বলে কালচারাল ফিট ইন্টারভিউ। সেখানে নর্মালি টিমের সাথে আধা ঘন্টার একটা চ্যাটিং হয়। সেই চ্যাটিং এ কোনো টেকনিক্যাল কোশ্চেন করা হয় না, সেখানে পার্সোনাল হবি বা পার্সোনাল লাইফ নিয়ে সবাই সবার সাথে কথা বলে। সেটা দিয়ে বোঝার চেষ্টা করে আপনি কি জার্মান কালচারের সাথে কতটুকু ইন্টিগ্রেটেড। এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো মাঝখানে দুটো ধাপ বা তিনটা ধাপ ছাড়া বাকি যে দুটো ধাপ হয় সেই ধাপগুলো হয় হচ্ছে মোর অর লেস সব কোম্পানিতে সেম, সব জবের জন্য সেম। একটা হচ্ছে এইচআর ইন্টারভিউ আর একটা হচ্ছে কালচারাল ফিট ইন্টারভিউ, যেটা দিয়ে বোঝায় যে আমি জার্মান সোসাইটিতে কতটা ইন্টিগ্রেটেড হতে পারবো। আহ, আমি রেসিস্ট কিনা, যদি রেসিস্ট হয় তাহলে বাদ দিয়ে দেয়। আমি কি খুব বেশি প্রাউড কিনা নিজেকে নিয়ে। আমার এমনও হয়েছে যে একজন, সে খুব প্রাউড, এতটাই সে প্রাউড, সে অনেক টেকনিক্যালি ভালো হওয়ার পরেও আমরা তাকে বলি যে না, আমার মনে হয় সেই টিমের এনভায়রনমেন্ট নষ্ট করবে, তারপর আমরা তাকে বাদ দিয়ে দিই। সে কি একেবারে এক কোনায় বসে থাকে কিনা, সে কি খুব ইন্ট্রোভার্ট কিনা,
এটাও চেক করা হয়। যে না, আমি কোনো টিমে কাজ করতে পছন্দ করি না, আমি একা একা কাজ করতে পছন্দ করি। একজন এক্স্যাক্টলি আমাকে এই কোশ্চেন এই অ্যান্সার দিয়েছে, যে তাকে বলছে তুমি কি, তাকে আমরা জিজ্ঞেস করেছি তুমি কি কোন ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে পছন্দ করি, সে বলছে আমি খুব একা একা চুপচাপ বসে চিন্তা করতে পছন্দ করি যে কোনো জিনিস। আমরা তখন চিন্তা করলাম যে না, তাহলে তো আমাদের কোম্পানির জন্য হয়তো এটা ভ্যালিড পয়েন্ট না। হয়তো আবার কোনো কোম্পানির জন্য সেটাই ভ্যালিড পয়েন্ট, যদি সে হয়তো রিসার্চার হতো তাহলে হয়তো সেটাই ভ্যালিড পয়েন্ট হতো, ঠিক না? কিন্তু আমাদের জন্য সেটা ভ্যালিড পয়েন্ট আছে। এই এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল, এই একটা দুইটা জিনিস মানুষের লাইফ চেঞ্জ করে দেয়, ঠিক না? সো মোর অর লেস এই পাঁচটা স্টেপে, পাঁচটা ধাপে হচ্ছে ইন্টারভিউ হয়। এইচআর ইন্টারভিউ, 2 or 3 রাউন্ডস অফ টেকনিক্যাল ইন্টারভিউ, এবং ফাইনালি হচ্ছে কালচারাল ফিট ইন্টারভিউ। এবং এই সব কিছু শেষ হয়ে গেলে আরেকটা খুব ছোট বিষয় নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে স্যালারি অ্যান্ড নেগোসিয়েশনস। যেটা আমরা বাঙালিদের এটা নিয়ে কথা বলতে খুব লজ্জা লাগে, কিন্তু এটাও একটা ইন্টারভিউর একটা স্টেপ, যেখানে হয়তো তারা কোন স্যালারি প্রেজেন্ট করে দিবে সেটা বলতে চায়, আমার কোনো এক্সপেকটেশন থাকলে যেটা জানতে চায়, যেখানেও অনেক ধরনের ট্রিক্স আছে বা অনেক ধরনের প্রসেস আছে যেগুলো অ্যাপ্লাই করলে খুব ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য সেটা ভালো হয়। সো মোরলেস এই স্টেপগুলো দিয়ে হচ্ছে তো একটা জার্মান কোম্পানিতে জব পেতে হয়। বাংলাদেশের চেয়ে লম্বা, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়ে বেশি স্ট্রাকচার্ড, এবং প্রিপারেশনের কথা চিন্তা করলে যে যোগ্য তার জন্য জব পাওয়াটা আরো বেশি সহজ। থ্যাংক ইউ আসিফ ভাই। একটা বিষয় আমি জানতে চাবো, এখানে একটু শর্টেই জানতে চাবো, সেটা হচ্ছে যে জার্মানিতে আছেন 5 থেকে 7 বছর। আম, এখানে এই যে লিভিংটা আপনি কেমন লাগতেছে আপনার, এবং পছন্দ করলে কোনটা সবচেয়ে বেশি পছন্দ করেন, বা অপছন্দ করলে কোনটা সবচেয়ে বেশি অপছন্দ করেন? এটা হুম, পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি ছুড়ে দিব যে এই যে আপনার 5-6 বছরের অভিজ্ঞতা জার্মানিতে লিভিং এর, আপনি কি ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করছেন? হুম। সেটার সাথে সাথে প্রশ্নটা ছুড়ে দিব আপনার কাছে। আচ্ছা, সো যদি পছন্দের কথা শুরু করি, আমি আবারও বলি যে জার্মানিতে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখানে আমি আমার নিজেকে, আমার ফ্যামিলিকে বা আমার নিজের প্যাশনকে সময় দেওয়ার, প্যাশনের পিছনে সময় দেওয়ার জন্য আমি অনেক সময় পাই। সো এখানে আমি একটা ক্রিকেট ক্লাবে খেলি, যারা হচ্ছে বুন্দেসলিগার 3rd ডিভিশনে খেলে। অমিত ভাই আমাদের আরেকজন মেন্টর, তিনি আরেকটা ক্রিকেট ক্লাবে খেলেন, যিনি হচ্ছে যেটা হচ্ছে বুন্দেসলিগার 1st ডিভিশনে খেলে। সো বাংলাদেশে থাকলে জব করে আবার এরকম প্যাশনে সময় দেওয়া খুব ডিফিকাল্ট ছিল আমার কাছে মনে হতো, কারণ হচ্ছে কালচারটাই ওইরকম না। আমরা চিন্তা করি যে জবে উঠছে, জব করা শুরু করছে, তাহলে তার লাইফ থেকে আসলে খেলাধুলা বন্ধ, বা ঘোরাঘুরি, ঘোরাঘুরি হয়তো বছরে একবার করে, একবার দুইবার ঘোরাঘুরি হয়তো হতে পারে, কিন্তু ডে টু ডে বা উইক বাই উইক যে আমার প্যাশন, সেই প্যাশনগুলোর দিকে আমি অনেক সময় দিতে পারি। এটা আমার কাছে মনে হয় যে খুব বিগ একটা থিং। ঢাকায় যারা থাকে তারা সব সময় ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে খুব আহ, মানে কষ্ট পায়, বা আমি পেতাম একসময়, আমার কাছে এটা খুব খারাপ লাগতো, রিক্সাওয়ালার সাথে মুলামুলি করা, বাসের কন্ট্রাক্টরের সাথে একজন এই যে ঝামেলা করতেছে, এখানে ওই জিনিসটা নাই। সো ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই অ্যাডভান্সড। বাংলাদেশে এখন মেট্রো রেল আছে, সো যেটা খুবই গুড থিং। ঢাকায় একটা মেট্রো রেল আছে, জার্মানিতে মোটামুটি সব সিটিতে এরকম সেভারেল নাম্বারস অফ মেট্রো রেলস আছে, যেটা হচ্ছে লাইফকে অনেক ইজি করে দেয় আমার কাছে মনে হয়। এস বান উ বান এটা। সো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে জার্মানির ট্রান্সপোর্টেশন সিস্টেম, এবং হচ্ছে এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অ্যাপার্ট ফ্রম এভরিথিং এলস, যে হ্যাঁ, এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম আছে, সবার জন্য হেলথ কেয়ার সিস্টেম আছে, যে সে যত টাকাই ইনকাম করুক না কেন। সো এবং ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, সবাই ইউনিভার্সিটিতে পড়তে পারবে বিনা খরচে, বা সবাই হায়ার স্টাডি করতে পারবে বিনা খরচে। এটা এটা বিগ থিং। অ্যাপার্ট ফ্রম দিস থিংস, আমি আমার প্যাশনকে নিয়েও কাজ করতে করতে পারছি। সো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর সবচেয়ে খারাপ লাগে যেটা, বা সবচেয়ে ডিফিকাল্টি ফেস করেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে, সেটা আমার ভুল, আমি বলবো না জার্মানদের ভুল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। জার্মান ল্যাঙ্গুয়েজ একটা বিগ থিং। আমার কাছে মনে হয় শিখলে খুবই সহজ, আমি এখন শেখা শুরু করেছি অনেকদিন পরে। বাট যদি আমরা আগে থেকে এটা শেখা শুরু করি, যে জার্মান ল্যাঙ্গুয়েজের উপর যদি একটু ফোকাস করি, তাহলে হচ্ছে লাইফ হয়তো অনেক ইজি হয়ে যাবে। কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে শিখতে হয়, আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখি, এই জন্য অনেক সময় আমরা ইংরেজিতে কমফোর্টেবল হয়ে যাই। আমরা ছোটবেলা থেকে জার্মান শিখি না,
এই জন্য জার্মানে হয়তো আমরা অতটা কমফোর্টেবল থাকি না। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি একটু ব্যারিয়ার ফেস করেছি, যেটার জন্য আমি যদি এখন 2017 সালে থাকতাম, 17 বা 18-তে থাকতাম, এবং আমি যদি চিন্তা করতাম যে আমি জার্মানিতে আসবো, তাহলে আমি হয়তো আইএলটিএস করার বদলে আমি হয়তো জার্মান কোনো একটা ইনস্টিটিউটে জার্মান শেখা শুরু করতাম। রাইট। ঠিক আছে আসিফ ভাই। আম, আমি তারপর যে বিষয়টা একটু জানতে চাবো আপনার কাছ থেকে, যে একটু আগেই আপনি বলছেন যে যখন কথা বলা শুরু করছিলেন যে আপনি জানতেনই না যে বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে আসা যায়, বাট সেটা আসা যায়। হুম। আহ, আসলে কে আসতে পারবে জার্মানিতে জব নিয়ে? বাংলাদেশ থেকে তো অনেকেই ধরেন আসতে চাইলো, কিন্তু হুম। আসলে কে আসতে পারবে জব নিয়ে? এটা কিভাবে আপনি ডিফাইন করে দিতে পারবেন একটু, হ্যাঁ, যে কার আসার সুযোগ আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এবং আমার মনে হয় এখানে একটা বিশাল মিসকমিউনিকেশন আছে, ঠিক না? আমরা, যেমন আমি আগে জানতাম যে বাংলাদেশের থেকে জব নিয়ে আসাই যায় না, শুধু পড়তেই আসতে হয়, কারণ সবাই এভাবে আসে। এখন সবাই যেটা করে, নট নেসেসারিলি সেটাই একমাত্র ওয়ে। সো বাংলাদেশ থেকে আমার জার্মান ল বলে, জার্মান ল, প্রপার জার্মান ল বলে, যে কোনো জব নিয়ে যদি কোনো জার্মান কোম্পানি তাকে ব্লু কার্ড স্যালারি অফার করে, তাহলে সে যে কোনো জব নিয়ে সে জার্মানিতে আসতে পারবে। এটা হচ্ছে বাই জার্মান ল। সো ব্লু কার্ড স্যালারি বলতে, এটার আমাদের আগের কয়েকটা ভিডিওতে আকাশ ভাই মেনশন করেছে যে কত টাকা স্যালারি পেতে পারে, বা আমাদের আম, আমাদের বোধহয় সেশন হয়েছে অথবা আমাদের সামনে সেশন হবে। তো রাফলি এটা 50 থেকে 52 হাজার টাকার একটা স্যালারি, এবং বিভিন্ন কিছু আলাদা সেক্টরে সেটা আরো কম। সেটা বোধহয় 42 থেকে 45 হাজার টাকার, 45,000 ইউরো পার ইয়ার। সো এই ধরনের স্যালারি যদি কোনো জব অফার করে, তাহলে যে কেউই জার্মানিতে জব নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে বাই জার্মান ল। একটা জার্মান কোম্পানি লাগবে যাদের ওপেনিং আছে, আপনার সাথে সেই কোম্পানির ওপেনিং ম্যাচ করতে হবে, এবং আপনি ইন্টারভিউ দিয়ে টিকতে হবে, এবং টেকার পরে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পেতে পারেন। এটা হচ্ছে বাই জার্মান ল। কিন্তু এই ল ছাড়াও আমার কাছে মনে হয় আরো কয়েকটা জিনিস আছে। যেমন আপনার যদি বাংলাদেশে কিছু বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে, কারণ ফ্রেশার সে তো এখান থেকেও নিতে পারে কেউ, আপনার যদি রিলেভেন্ট কিছু বছরের এক্সপিরিয়েন্স থাকে, যেমন আমি যখন আসি তখন আমার 4 বছরের মতো এক্সপিরিয়েন্স ছিল। সো 3 থেকে 4 বছরের, আমি আর অনেককে দেখেছি 3 বছরের এক্সপিরিয়েন্স আসতে, আমি ফ্রেশারকেও আসতে দেখেছি। বাই দ্য ওয়ে, মানে আমার ইউনিভার্সিটির একজন ফ্রেশার, যে সরাসরি পাশ করার পরে কিছুদিনের পরে জার্মানিতে চলে এসেছে, কিন্তু সেটা খুবই স্পেসিফিক কয়েকটা কোম্পানি হায়ার করে, হয়তো একদম বিগ টায়ারের টেকনোলজিক্যাল কোম্পানিগুলো, যেগুলো যেমন অ্যামাজন, গুগল, তারা নিয়ে আসে, কিন্তু সবাই না। কিন্তু ওভারঅল যে কোনো প্রফেশনের জন্য আমার মনে হয় 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকাটা ভালো। এ- এমন একটা কোম্পানি, সেটা জার্মানও হতে পারে, ইংলিশও হতে পারে, কিন্তু জার্মান যদি হয় তাহলে ইন্টারভিউ জার্মানে ফেস করতে হবে। অ্যাটলিস্ট A2 পরিমাণ ল্যাঙ্গুয়েজ লাগবে, B1 হলে বেস্ট আমার কাছে মনে হয়, যদি জার্মান কোনো জবে আসতে চায়। আম, আর যদি ইংলিশ জব হয় তাহলে তো ইংরেজি আমরা সবাই পারি, ইংলিশটা ভালো হতে হবে, ইংলিশে জব পেতে হবে। সো আমার কাছে মনে হয় যে কোনো জব নিয়ে আসা পসিবল, জার্মান ল আপনাকে কখনো আটকাবে না। কিন্তু জার্মানিতে কিছু সেক্টর আছে যেগুলোকে তারা আইডেন্টিফাই করে হচ্ছে জব শর্টেজ সেক্টর, বা স্কিলড ওয়ার্কারের শর্টেজ আছে, এরকম কিছু সেক্টর আছে। যেমন আইটি একটা বিগ সেক্টর, যে কোনো ইঞ্জিনিয়ারিং একটা বিগ সেক্টর, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই ডোন্ট নো, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সে যে কোনো ইঞ্জিনিয়ারিং একটা বিগ সেক্টর, কারণ ওখানে লিখে আছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শর্টেজ। সেটা নার্সিং হতে পারে, নার্সিং এর ক্ষেত্রে যদি শর্টেজ থাকে, সো রিলেভেন্ট যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তারাও আসতে পারে। সো এক কথা হচ্ছে যে কেউ আসতে পারবে, তাকে তার রিলেভেন্ট একটা জব খুঁজে বের করতে হবে, তাকে জানতে হবে তার স্ট্রেংথটা কোথায়, সে কোন স্কিল সে অফার করতে পারে, সেই রকম কি কি কোম্পানি আছে তারা সেই রকম কাজ, কাজের লোক দরকার, ইন্টারভিউ দিয়ে টিকতে হবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণের স্যালারি পেতে হবে। সো যে কেউই এরকম এক্সপিরিয়েন্স থাকলে সে জার্মানিতে আসতে পারে। আসিফ ভাই, বাংলাদেশ থেকে জব
জব নিয়ে আসার যে ব্যাপারটা, এই মুহূর্তে দুইটা অপশনস আছে আমাদের জন্য। একটা হচ্ছে ব্লু কার্ড, যেটা ডিরেক্ট জব নিয়ে আসা, যেটা আপনি নিয়ে আসছেন। হুম, আর একটা হচ্ছে অপরচুনিটি কার্ড, যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জার্মানিতে চলে আসবে, 1 বছর থেকে এখানে থেকে জব খুঁজবে। এই দুইটা অপশনস এর জন্যই আমি আপনাকে আপনার কাছে জানতে চাই যে কেউ যদি এই দুইটা অপশনস এর যে কোনো একটা অপশনস ধরে জার্মানিতে আসতে চায়, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কিছু প্রফেশনাল এক্সপিরিয়েন্সের পাশাপাশি তার আরো নিজেকে কিভাবে ইমপ্রুভ করলে সে জার্মানির যে মানে এখানকার যে এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেটা জন্য নিজেকে ফিট করতে পারবে, এখানে একটা জবের জন্য সে নিজেকে মানে ফিট করতে পারবে। হুম। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো হ্যাঁ, এখন জার্মান সরকার অপরচুনিটি কার্ড দিচ্ছে। সো অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে বিষয়টা আরেকটু সহজ। আপনি আগে জার্মানিতে আসবেন, তারপরে জব খুঁজবেন। আর আরেকটা হচ্ছে জব খুঁজে ইন্টারভিউ পেয়ে জার্মানিতে আসা। সো অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে বা জব নিয়ে জার্মানিতে আসা বোথ কেসে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড আপনাকে জার্মান মার্কেটে আপনাকে একটা মার্কেটেবল ম্যাটেরিয়াল হিসাবে প্রিপেয়ার করতে হবে। সো আমার কাছে মনে হয় কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কিভাবে জার্মান মার্কেটে আপনি জব খুঁজে পাবেন সেই জিনিসটা সম্পর্কে জানা। যে হ্যাঁ, কোন কোন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে কিভাবে অ্যাপ্রোচ করলে আমি রিক্রুটারদের কাছে পৌঁছাতে পারবো, কিভাবে অ্যাপ্রোচ প্রোফাইলটা রেডি করলে আমি জব সাজেশনগুলো পাবো, কিভাবে জবে অ্যাপ্লাই করতে হবে সেটা। প্রপারলি আপনার সিভি এবং প্রোফাইলটাকে প্রিপেয়ার করা জার্মান স্ট্যান্ডার্ডে। আমি যদি বাংলাদেশের যে কোনো একটা ফটোকপির দোকানে গিয়ে যদি আমি একটা সিভি বানাই নিয়ে আসি, বা কম্পিউটার দোকানে সিভি বানাই নিয়ে আসি, সেই সিভি দেখলেই রিজেক্টেড হয়ে যাবে। তো এখানে জার্মান ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট মানুষজন যারা সবসময় এরকম সিভি হ্যান্ডলিং করে অভ্যস্ত, ওই রকম স্ট্যান্ডার্ডে একটা সিভি বানাতে হবে। দেন হচ্ছে আম, তাকে ল্যাঙ্গুয়েজ একটা বিগ থিং। সো কেউ যদি জার্মানিতে আসতে চায় এবং সে যদি মনে করে যে না আমি জার্মানিতে আহ, উম, দীর্ঘদিন থাকবো, সেক্ষেত্রে যদি ল্যাঙ্গুয়েজটা পারে, যদি একটুখানিও পারে, আমার কাছে মনে হয় সেটা অনেক বড় হেল্প করবে। হয়তো এ অপরচুনিটি কার্ড নিয়ে আসছে বা ব্লু কার্ড নিয়ে আসছে, যদি বাংলাদেশ থেকে আমি A1টাও কমপ্লিট করে আসতে পারি, A1 A2 যে কোনো একটা লেভেল যদি কমপ্লিট করে আসতে পারি, সেটা একটা বিগ প্লাস হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং অ্যাট দ্য সেম টাইম জার্মান সোসাইটিতে ইন্টিগ্রেট হওয়ার জন্য। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য এন্ড আমি যে জিনিসটা বারবার গুরুত্ব দিই সেটা হচ্ছে মেন্টরশিপ। যে আপনার কয়েকজন মেন্টর খুঁজে বের করতে হবে। আমার মনে হয় আকাশ ভাইকে অনেকে অনলাইনে মেন্টর হিসেবে ভাবে, কারণ আকাশ ভাই যে ভিডিওগুলো দেয় সেগুলো শিখে অনেকে অনেকে ইন্সপায়ার হয়ে জার্মানিতে আসে বা আসার পরেও অনেক কিছু বুঝতে পারে। বা হ্যান্ডস অন মেন্টর পাওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাকে অনেক হেল্প করেছে। আমার মেন্টররা আমাকে প্রত্যেকটা স্টেপে সাহায্য করেছে যে হ্যাঁ, আমাকে কিভাবে এই সোসাইটিতে ইন্টিগ্রেট হতে হবে, কিভাবে জব কালচারে ইন্টিগ্রেটেড হতে হবে, এই জিনিসগুলো। Right. আম, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আমি বিলিভ করি যে আপনারাও এই আমাদের এই কথাগুলো যেহেতু ধৈর্য নিয়ে শুনতেছেন, লম্বা সময় ধরে শুনতেছেন, তার অর্থ হচ্ছে যে আমাদের জব নিয়ে আসার ব্যাপারে আপনি আগ্রহী। আপনাদের যদি এই মুহূর্তে ইমিডিয়েট কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আসিফ ভাই আছে এখানে, আমি আসিফ ভাইকে রিকোয়েস্ট করবো তখন আনসার করার জন্য। অথবা আপনারা যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন না থাকে, আমাদের মেসেঞ্জারে লিখতে পারেন, জবস টু জার্মানির ফেসবুক পেজে মেসেঞ্জারে আপনি রিপ্লাই পাবেন সেখান থেকে। আসিফ ভাই, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা হচ্ছে যে কয়েকদিন আগে ইলেকশন গেল জামায়াতে। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া, এই যে ইলেকশন গেল, আমরা যারা ইমিগ্রেন্ট, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে জামায়াতে আসতে চাই, তাদের উপর এই ইলেকশনের প্রভাবটা আসলে কেমন, কি হতে পারে? হ্যাঁ, এটা নিয়ে আমি আপনার একটু কথা শুনতে চাই। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং খুবই ইন্টারেস্টিং টাইমস, ঠিক না? আমরা, আপনি, আমরা মানুষকে এনকারেজ করছি জার্মানিতে আসার জন্য, জার্মানিতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য। কিন্তু আপনি যদি ইলেকশনের হেডলাইনগুলো দেখেন, বা জার্মানিতে যে সিডিইউ বা খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনাইটেড যারা হচ্ছে ইলেকশনটা জিতেছে, তাদের একটা বিগ হেডলাইন ছিল হচ্ছে অ্যান্টি ইমিগ্রেশন পলিসি, ঠিক না? তাহলে ব্যাপারটা কি হলো? আমরা কি ভুল করছি না ওরা কি ভুল করছে? দুইটাই কিন্তু রাইট। এটাই হচ্ছে ইন্টারেস্টিং, দুইটাই রাইট। এখানে সিডিইউ, সিএসইউ বা যে 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 রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো আছে,
সবাই দুইটা জিনিসকে জানে, যেটা জার্মানির সমস্যা এবং যেটা জার্মানির করা দরকার। এক, তাদের ইমিগ্রেন্টস কমাতে হবে। দুই, তাদের স্কিল্ড ওয়ার্কার বাড়াতে হবে। তাহলে ইমিগ্রেন্টস কমাতে হবে, স্কিল ওয়ার্কার বাড়াতে হবে, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে, যখন তারা বলছে আমরা ইমিগ্রেন্টস কমাবো, এটার মানে হচ্ছে আমরা ইল্লিগাল ইমিগ্রেন্টস কমাবো। জার্মানি একটা প্রবলেম ফেস করছে। জার্মানিতে প্রচুর মানুষ বিভিন্ন সিরিয়া যুদ্ধের কারণে, আফগানিস্তানে ইনভেশনের কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে প্রচুর ইল্লিগাল ইমিগ্রেন্টস জার্মানিতে আছে, যারা হচ্ছে সামহাও বর্ডার দিয়ে ক্রস করে চলে এসেছে, তারপর এখন জার্মানিতে যেটা বলে অ্যাসাইলাম সিকার বা রাজনৈতিক আশ্রয়ে আছে। জার্মানি চাচ্ছে তাদের উপর ডিপেন্ডেন্সিটা কমাতে। এই নাম্বারটা জার্মানি রিডিউস করতে চায়। তাদেরকে হয়তো তাদের দেশে ডেপোর্ট করে দেবে, যদি বাংলাদেশি থাকে তাদেরকেও ডেপোর্ট করে দেওয়ার কথা চিন্তা করছে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, তারা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্টস। তাদেরকে জার্মানি কমিয়ে ফেলতে চাচ্ছে, কারণ তাদের পিছনে জার্মান গভর্নমেন্টের প্রচুর, জার্মান গভর্নমেন্ট তাদের কাছে ট্যাক্স বা কোনো ইনকাম হয় না। তাদেরকে কাজে লাগানো খুব কঠিন হয় জার্মানির জন্য। উল্টা তাদের পিছনে জার্মান গভর্নমেন্টের প্রচুর খরচ হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জার্মানি চাচ্ছে এদের এই ইলিগাল ইমিগ্রেন্টসদের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে লিগ্যাল ইমিগ্রেন্টস, স্কিল্ড ওয়ার্কারদেরকে আনতে। এবং জার্মান একটা এই নির্বাচনের পরেও তারা একটা নিউজ আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে বলেছে তাদের প্রতি বছর 2,40,000 স্কিল্ড ওয়ার্কার দরকার। প্রতি বছর শর্টেজ, এতটাই শর্টেজ স্কিল্ড ওয়ার্কারের। সো যারা বাংলাদেশ থেকে আসতে চায়, এখন কেউ যদি এমন হয় যে না, আমি কোনো একভাবে ইউরোপে ঢুকে ভূমধ্যসাগর হয়ে নৌকা দিয়ে জার্মানিতে চলে আসব, তাদের জন্য এটা একটা হিউজ ডিসঅ্যাপয়েন্টিং নিউজ। যে না, আপনারা চাইলেই এখন এরকম জার্মানিতে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে আসতে পারবেন না বা রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না। কারণ এটা আগের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। আগে যেটা ছিল, ইলিগাল ইমিগ্রেন্টসরা আসতো, তারা তাদের স্পাউসদেরকে সামহাও নিয়ে আসতে পারতো, এটাও জার্মান জার্মান লতে লতে আছে যে নিয়ে আসতে পারবে। তারা এই জিনিসগুলো জার্মানি স্ট্রিক্ট করে দিচ্ছে। জার্মানি বর্ডার কন্ট্রোল অনেক বেশি বাড়াবে, যেটা তাদের মেয়র্স বা যে হেড এখন যে, সে বলেছে বর্ডার কন্ট্রোল বাড়াবে। তার মানে হচ্ছে অ্যাগেইন, বর্ডার কন্ট্রোল বাড়ানো মানে হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস বাড়ানো, ইলিগাল ইমিগ্রেন্টস কমানো, তাদের উপর আরো বেশি প্রেশার ক্রিয়েট করা হবে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু ইলিগাল ইমিগ্রেন্টস কমে যাবে, হিউজ অপরচুনিটি যারা লিগ্যাল ওয়েতে জার্মানিতে আসতে চায় এবং যারা স্কিল্ড ওয়ার্কার, কারণ স্কিল্ড ওয়ার্কারের শর্টেজ আরো বাড়বে। কারণ যেহেতু অলরেডি ইলিগাল ইমিগ্রেন্টস কমানো শুরু শুরু করে দিয়েছে। সো আমি মনে করি যারা লিগালি জার্মানিতে আসতে চায় এবং যারা প্রপার চ্যানেল হয়ে আসতে চায় এবং হচ্ছে যারা প্রপার স্কিল ডেভেলপমেন্ট করে, যেটা আমরা জব টু জার্মানিতে যেটা আমরা প্রমোট করি, স্কিল্ড ইমিগ্রেন্টসদেরকে আমরা জার্মানিতে নিয়ে আসার জন্য গাইডলাইন প্রোভাইড করি। সো তাদের জন্য এটা গুড নিউজ, কারণ তাদের জন্য অপরচুনিটি আরো বেশি বাড়বে। আর যারা অন্য কোনোভাবে আসতে চায়, আমি জানি না, আমি আমি শুনেছি অনেককে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে, কাউকে টাকা দিয়ে দিলেই আপনি কি জানেন না জানেন কোনো কিভাবে আনে আমি জানি না, কিন্তু এনে জার্মানিতে নাকি দিয়ে যেতে পারে। তাদের জন্য এটা ব্যাড নিউজ, কারণ তারা হচ্ছে ইলিগাল ওয়েতে জার্মানিতে আসবে এবং তাদের জন্য আসলে এটা ব্যাড নিউজ। তারা থাকতে পারবে না জার্মানিতে, যারা আছে তাদেরকেও ডিপোর্ট করে দেওয়া হবে। আর যারা আসতে ট্রাই করছে, তাদের জন্য জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু কাম টু জার্মানি লিগেলি, যদি আপনি জার্মানিতে লিগেলি আসতে চান, স্কিল্ড ওয়ার্কার হিসেবে আসতে চান, আপনার জন্য এটা একটা বিগ নিউজ। কারণ হচ্ছে যা এই গভর্নমেন্টও জানে যে লিগ্যাল স্কিল্ড ওয়ার্কারের শর্টেজ আছে এবং তারা আরো অনেক বেশি ভিসা ইস্যু করবে এবং আরো ডিফারেন্ট টাইপস অফ ভিসা ভিসা ইস্যু করার প্ল্যান আছে তাদের। হয়তো এখন তো 1 বছরের জন্য অপরচুনিটি কার্ড, আরো ডিফারেন্ট ইয়ারের জন্য অপরচুনিটি কার্ড ইস্যু করার তাদের প্ল্যান আছে, বা শর্ট টার্মের জন্য অপরচুনিটি কার্ড ইস্যু করার প্ল্যান আছে। সো এই জিনিসটা গুড থিং যারা লিগ্যাল ওয়েতে আসতে চায়, আর যারা ইলিগ্যাল ওয়েতে আসতে চায় তাদের জন্য একইভাবে এই জিনিসটা হচ্ছে একটা ব্যাড থিং। এক্স্যাক্টলি। আসিফ ভাই অনেক সুন্দর করে বলছেন, খুবই ধন্যবাদ। আমি পাশাপাশি আপনাদের জন্য একটা জিনিস অ্যাড করতে চাই, যে দেখেন, জার্মানিতে যে এই যে লেবার মানে স্কিল্ড ইমিগ্রেন্ট মানে স্কিল্ড মানুষের যে সংকট এটা বলে,
এটা শুধু আজকে তো সংকট আছেই, জামায়াতে এমন ইন্ডাস্ট্রি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে স্কিলড মানুষের কারণে অভাবে আপনার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এরকম হয়েছে জামায়াতে। এবং সেটা সামনে আরো প্রকট। কেন প্রকট? আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন বিশ্বের দুইটা দেশ এই মুহূর্তে এল্ডারলি মানুষদের নিয়ে খুবই ভুগতেছে, সমস্যায় পড়তেছে। একটা হচ্ছে জাপান, আর একটা হচ্ছে জার্মানি। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1945 সাল, 44-45 সাল। তো ওই সময় তো মানুষজন, প্রচুর মানুষ মারা যায়, জাপানেও জার্মানিতেও। তারপরে কিন্তু আপনার এই যে জার্মানিতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 10-15 বছর পরে কিন্তু এখানে জন্মহারের একটা ব্যাপক একটা বুম হয়। ওই সময় যারা জন্মগ্রহণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারা কিন্তু এই সময় এসে জব থেকে রিটায়ার্ড করতেছে। এবং সেই নাম্বারটা হচ্ছে হিউজ। মানে ওই সময় যারা জন্মগ্রহণ করছে তারা এই সময় রিটায়ারমেন্ট করতেছে, এবং সেই রিটায়ারমেন্ট করার হারটা হচ্ছে খুবই বেশি। যেটা এখন একটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু 2035 সালে যে সেটা আর কোনোভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে না জার্মানির। যে কারণে তারা ইমিগ্রেন্ট, স্কিল ইমিগ্রেন্টদের জার্মানিতে নিয়ে আসার জন্য নানা রকম সুবিধা দিচ্ছে। কিন্তু ছিল না এই অপরচুনিটি কার্ড। ব্লু কার্ডের শর্ত অনেক শিথিল করছে। এখানে আসার পর পার্মানেন্ট রেসিডেন্সি শর্ত অনেক শিথিল করছে। আপনাদের উদ্দেশ্যে বলি যে জার্মানিতে যত দ্রুত, যত সহজে সিটিজেনশিপ পাওয়া যায়, ইউরোপের অন্য কোনো দেশে আপনি সেটা পাবেন না। কিন্তু জার্মানি, যাদের নাকি ইউরোপের লার্জেস্ট ইকোনমি, তারা এই সুযোগ সুবিধা দিয়ে বসছে স্কিল ইমিগ্রেন্টদের জন্য। ঠিক আছে? ইটস এ হিউজ অপরচুনিটি, বলে শেষ করা যাবে না। ঠিক আছে? তো আসিফ ভাই, আপনার কথায় অনেকবার আপনি একটা জিনিস মেনশন করছেন, সেটা হচ্ছে মেন্টর। জবস টু জার্মানির তৈরি হয়েছে ওই জায়গা থেকে, মেন্টরশিপের জায়গা থেকে। আমরা চাই বাংলাদেশ থেকে আপনারা যারা স্কিলড আছেন, যারা বাইরের দেশে ক্যারিয়ার করতে চান, যারা জার্মানিতে আসতে চান, আমরা চাই আপনাদেরকে হেল্প করার জন্য। এবং সেই হেল্প করার জন্যই কিন্তু আমরা জবস টু জার্মানি এই যে পেজটা ওপেন করছি, আপনাদের সামনে এই যে কথা বলতেছি, তার উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে জার্মানিতে জবের অপরচুনিটিস পৌঁছে দেওয়া। এবং সেটা মাধ্যমে যেন আপনারা আগ্রহী হন এবং জার্মানিতে আসেন। কারণ এখানে রীতিমতো সুযোগ সুবিধা আপনার জন্য ওয়েট করছে যদি আপনি স্কিলড হয়ে থাকেন। এখানে জার্মানিতে যদি আপনি আসতে চান জব নিয়ে বা অপরচুনিটি কার্ড নিয়ে, এখানে মেন্টরশিপের হিউজ একটা ইম্পর্টেন্স আছে। সেটা আপনার আসিফ ভাইয়ের কথায় অনেকবার বুঝতে পারছেন, বিকজ আসিফ ভাই মেন্টর ওয়ার্ডটা অনেকবার ইউজ করছে। তো আপনি যদি জবস টু মানে জব নিয়ে আসেন এবং জবস টু জার্মানিতে থ্রুতে যদি আপনি সে আসেন, যদি মেন্টরশিপ প্রয়োজন হয়, সেখানে আসিফ ভাইও একজন মেন্টর, যিনি আপনাকে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসার, সেই এক্সপিরিয়েন্স থেকে সে আপনাকে সহযোগিতা করবে তার জায়গা থেকে। আসিফ ভাই, এই যে মেন্টর শব্দটা এতবার বলছেন, এটার ইম্পর্টেন্সটা আমি আপনার মুখ থেকে একটু শুনতে চাই। প্লাস হচ্ছে যে জবস টু জার্মানি সেই মেন্টরশিপের জায়গা থেকে যারা বাংলাদেশি স্কিলড মানুষ আছে যারা জার্মানিতে আসতে চায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ আকাশ ভাই। সো এগেইন এতবার আমার কথায় কথাটা আসছে কারণ হচ্ছে আমি পার্সোনালি মনে করি যদি সেই মেন্টরগুলোকে না পেতাম, তাহলে আমি কখনোই জার্মানিতে আসতে পারতাম না, বা আমি যেভাবে জার্মানিতে এসেছি জব নিয়ে, আমি এভাবে জব নিয়ে আসতে পারতাম না। সো আমার কাছে মনে হয় এটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ হচ্ছে আমরা জানি না জার্মান জব মার্কেট কেমন, আমি জানি না জার্মানিতে আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছে। যার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে এরকম কারোর সাথে যদি আমার আমার কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন থাকে, তাহলে সেটা বেস্ট। সেটা আপনার বড় ভাই হতে পারে, ইউনিভার্সিটির বড় ভাই হতে পারে, পরিচিত এলাকার বড় ভাই হতে পারে, যে সেম প্রসেসটার মধ্যে দিয়ে গেছে, যে জব নিয়ে জার্মানিতে আসছে, সেই লোকগুলো হতে পারে যারা আপনাকে গাইড করতে পারবে। অথবা আপনার যদি সেই রিসোর্সগুলো না থাকে, তাহলে জবস টু জার্মানির পক্ষ থেকে আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য, মেন্টরশিপ দেওয়ার জন্য, যে আমরা আপনাকে গাইড করব আপনার কোন স্কিলটা ডেভেলপ করতে হবে, আম, কোন বিষয়গুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে, জার্মান ইন্টারভিউগুলো কেমন হয়, জার্মান সিভিটা কিভাবে বানাতে হয়, আপনি অনলাইন প্রেজেন্সটা কিভাবে তৈরি করতে পারেন। সো এই জিনিসগুলো জবস টু জার্মানির পক্ষ থেকে আমরা মেন্টরশিপ প্রোভাইড করব, যে মেন্টরশিপটা আমাকে পার্সোনালি অনেক হেল্প করেছে। এবং আমি মনে করি কারো যদি এরকম মেন্টর যদি সে জোগাড় করতে পারে, তার যদি পরিচিত থাকে, ইউ আর মোর দেন ওয়েলকাম। গো ফাইন্ড দ্যাট পারসন, টক উইথ দেম, তার সাথে কথা বলেন, তার সাথে নিয়মিত চ্যাট করেন, তা সে আপনাকে গাইড করুক। আর যদি আপনার যদি সেই মেন্টরগুলো না থাকে,
তাহলে অবশ্যই আমরাও আছি জব টু জার্মানির পক্ষ থেকে। কারণ আমি মনে করি আম, বাংলাদেশে বাংলাদেশিরা আহ, ইন্ডিয়ান বা অন্য কান্ট্রির মানুষজনের আমি যেভাবে দেখেছি যে একজনকে গাইড করে সামনে নিয়ে আসা, আপস্কিল করার যে বিষয়টা, এটা বাংলাদেশিদের ভিতরে আমি কম দেখেছি। আপনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা চিন্তা করেন, ইন্ডিয়ান ওয়ার্ক কালচারের কথা চিন্তা করেন, সেখানে যখনই একজন আসে, একজন জুনিয়র হিসেবে আসে, সে অল্প কিছুদিনের ভেতরেই সে খুব দ্রুত নিজেকে আপস্কিল করতে পারে। কারণ আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে হিউজ পরিমাণ মেন্টরশিপ হয়। যে জিনিসটা, যে বড় ভাই যারা আছে, যে বড়, তারা তাদেরকে গাইড করে, তাদেরকে সাকসেসফুল হতে সাহায্য করে, যেটা বাংলাদেশিদের মধ্যে আমি কম দেখি। বাংলাদেশি ইন্ডিয়ান ক্রিকেট টিমও যদি দেখেন যে অনেকে মোটামুটি বল করতে পারে বা ব্যাটিং করতে পারে, আসে 2-4 বছরের ভিতরে হিউজ একটা বড় ব্যাটসম্যান হয়ে যায়, বিরাট কোহলি হয়ে যায়। আর বাংলাদেশে অনেক স্কিল নিয়ে আসে, 2-4 বছর পরে নর্মাল একটা ব্যাটসম্যান হয়ে যায়। এটা জব ক্ষেত্রেও এটা আমি অনেকবার দেখেছি, যে মোটামুটি স্কিল নিয়ে একজন জবে ঢুকে কিছুদিনের ভিতরে দেখি যে সে খুবই ভালো করছে। কারণ হচ্ছে তার সেই মেন্টরশিপটা আছে, ইউনিটিটা আছে, সে জানে কার কাছে যেতে হবে, এবং তারা তাকে সাকসেসফুল হতে সাহায্য করে। সো জবস আমার কাছে মনে হয় বাংলাদেশিদের মধ্যে এটা মিসিং, এবং সেই জায়গাটা থেকেই আমি পার্সোনালি মনে করি যে জবস টু জার্মানি আপনাকে একটা হিউজ পরিমাণ হেল্প করতে পারবে, যেটা হচ্ছে আপনার যে স্কিলটা বা আমার যে স্কিলগুলো আছে সেগুলাকে আপস্কিল করার জন্য। রাইট। আসিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ। অনেক লম্বা সময় নিয়ে আপনি আপনি যতগুলা কথা বলছেন, ইচ এন্ড এভরি ওয়ার্ডস আমি মনে করি যে খুবই ইম্পর্ট্যান্ট। যারা বাংলাদেশ থেকে জামায়াতে জব নিয়ে হোক অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান তাদের জন্য। আপনারা যারা এই ভিডিওটা একবার দেখছেন, আমি বলবো যে আপনি সত্যি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই ভিডিওটা বারবার দেখবেন। আসিফ ভাইয়ের কথায় অনেক গাইডলাইন ছিল। হ্যাঁ, আপনারা সেখান থেকে অবশ্যই কিছু নিতে পারবেন এই ভিডিও থেকে। লাস্ট, আমি যে বিষয় আসিফ ভাইকে একটু জানতে চাবো সেটা হচ্ছে যে যারা আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে জামায়াতে আসতে চায় জব নিয়ে বা অপরচুনিটি কার্ড নিয়ে, তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো সাজেশনস আছে কিনা? গো হেড, লেগে থাকেন, স্টাডি হার্ড, ফাইন্ড এ মেন্টর, এবং আমার মনে হয় যদি চেষ্টা থাকে এবং আত্মবিশ্বাস থাকে, আপনি অবশ্যই জার্মানিতে আসতে পারবেন। এবং জার্মানিতে শুধু আসা না, এসে একটা সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করতে পারবেন। অ্যান্ড আমরা জবস টু জার্মানির পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে আছি। আপনি চাইলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামগুলো বা আমাদের কোর্সগুলোর সাহায্য নিতে পারেন। ইদার ওয়ে আমরা আমাদের ফেসবুকেও হচ্ছে প্রচুর ফ্রি কন্টেন্ট প্রোভাইড করি। তো সেগুলোও আপনি দেখতে থাকেন, এগুলো আপনাদের জন্য অনেক আম, কাজে আসবে, এবং সেগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে। রাইট। আসিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আম, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে বা সময় নিয়ে ভিডিও দেখলেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, আহ, পরিশ্রম ইজ দ্য কি। হ্যাঁ, আপনি যদি সত্যি জব নিয়ে জামায়াতে আসতে চান বা যে কোনো জায়গায় যেতে চান, বা নট অনলি জব, যে কোনো লাইফে ছোট বড় যাই কিছু অর্জন করতে চান না কেন, তার জন্য একটা এফোর্টের প্রয়োজন পড়ে। বিশেষ করে প্রথমে একটা ধাপ নেওয়ার, একটা স্টেপ নেওয়ার খুবই প্রয়োজন পড়ে। তো আপনারা যারাই এরকম চিন্তা করতে, আপনি যদি জার্মানিতে জব নিয়ে আসার ব্যাপারে ইন্টারেস্টেড হন, কিছুটা রিসার্চ করেন, করে আসলে কাজে লেগে যান। হ্যাঁ, আপনি যদি জাস্ট ঘরে বসে বসে চিন্তা করেন জার্মানি যাবেন জার্মানি যাবেন, আপনার আশা হবে না যতদিন না আপনি প্রথম স্টেপটা নেবেন। সেটা প্রথম স্টেপটা এখানে খুবই ইম্পর্টেন্ট। প্রথম স্টেপটা নেওয়ার পরে তারপরে কাজগুলো কনসিস্টেন্সি মেনটেন করে করা, বিকজ এখানে কাজের কনসিস্টেন্সিও খুবই ইম্পর্টেন্ট। তো আসিফ ভাই যেভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন নিজের স্কিলকে ডেভেলপ করা, নিজের প্রোফাইলকে ডেভেলপ করা, যেটা করলে আপনার জার্মানিতে জবের অপরচুনিটিস অনেক বেড়ে যাবে, আমি আশা করবো সেটা ফলো করবেন। ভিডিওটা আবারও দেখবেন, এবং কোনো রকম হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় জবস টু জার্মানির ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের 2-3টা কোর্স আছে, কেউ যদি জব নিয়ে আসতে চায় তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটার জন্য আমাদের জব প্রিপারেটরি কোর্স আছে। কেউ যদি অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চায় তার জন্য অপরচুনিটি প্রিপারেটরি কোর্স আছে। এবং কেউ যদি অপরচুনিটি কার্ড নিয়ে এসে, যেহেতু তার এখানে আবার জব সার্চ করার ব্যাপার আছে, so আমাদের অপরচুনিটি কার্ড এবং জব সার্চিং দুইটা কম্বাইন্ড করেও কিন্তু একটা কোর্স আছে, যেটা আপনি জবস টু জার্মানির ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, jobstogermany.com এই ওয়েবসাইটে। ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে কথা বলবো, অন্য কোনো মেন্টরকে সামনে নিয়ে আসবো, তার অভিজ্ঞতা শুনবো। আসিফ ভাইকে আবার অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকে অবশ্যই শুভরাত্রি। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি।